অহনা তার স্বামী মদন, শাশুড়িমা কাঞ্চনা দেবী এবং শ্বশুরমশাই হরিপদ বাবুর সঙ্গে বাস করে। বাড়ির একমাত্র ছেলে মদন একাই সংসারের সমস্ত দায়িত্ব বহন করে। আসলে মদন এক ওষুধ তৈরির ফ্যাক্টরিতে কাজ করে। সে যা টাকা উপার্জন করে তাই দিয়ে মোটামুটি তাদের সংসার চলে যায়। কিন্তু তাদের বাড়িটা বড্ড বেশি পুরানো ধরনের, আর তাদের বাড়িতে সেরকম ভালো জিনিসপত্র কিংবা আসবাবপত্র বলতে কিছুই নেই। তাই মদন সংসার চালানোর পাশাপাশি টাকা জমানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেভাবে সে পেরে ওঠে না। এভাবেই তাদের দিন কাটে। একদিন সঙ্গীতা এবং রুহি নামে অহনার দুই বান্ধবী প্রথমবারের মতো অহনার শ্বশুর বাড়িতে আসে। কাকিমণি, এই বাড়িটা কি অহনার? মানে এটা কি অহনার শ্বশুর বাড়ি? আসলে আমরা অহনার বান্ধবী, আমরা অহনার সঙ্গে দেখা করতে এসেছি। সঙ্গীতার মুখে নিজের বৌমার নাম শুনে কাঞ্চনা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। সে সঙ্গীতা এবং রুহির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তাদের দুজনকে দেখে কাঞ্চনা দেবী খুব ভালো মতোই অনুমান করতে পারে যে তারা দুজনে খুবই ধনী হওয়ার পাশাপাশি খুবই শিক্ষিত এবং মডার্ন মেয়ে। কি, তোমরা আমার বৌমার বান্ধবী? আমার বৌমা তো গরিব ঘরের মেয়ে, ওরা আবার এত বড়লোক বান্ধবী আছে? তা তো জানতাম না। ঠিক আছে, চলো ঘরে চলো। এই বলে কাঞ্চনা দেবী সঙ্গীতা এবং রুহিকে নিজের বাড়ির মধ্যে নিয়ে যায়। কিন্তু তাদেরকে বসতে দেওয়ার মতো বাড়িতে ভালো কোনো চেয়ার কিংবা সোফা না থাকায় কাঞ্চনা দেবী তাদেরকে খাটের উপরেই বসতে দেয়। এরই মধ্যে সেখানে অহনা তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের জন্য চা নিয়ে চলে আসে। আরে সঙ্গীতা, রুহি, তোরা এখানে? আমি কি স্বপ্ন দেখছি নাকি? সত্যি আমার বিশ্বাস হচ্ছে না তোরা আমার শ্বশুর বাড়িতে এসেছিস। তোরা আমার বাড়ির ঠিকানা পেলি কিভাবে বলতো? বিয়ের পর থেকে তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখিসনি। তোর ফোনে আমরা কতবার ফোন করেছি, কিন্তু কখনো তোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি। 2 বছর হয়ে গেল। 2 বছর পর আমরা তোর সঙ্গে দেখা করতে এলাম, তাও আবার তোর বিয়ের কার্ডের অ্যাড্রেস দেখে। ভাগ্যিস তোর বিয়ের কার্ডটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, তা না হলে তোর সঙ্গে হয়তো কোনোদিনও দেখাই হতো না। অহনা, সঙ্গীতা এবং রুহি 3 বান্ধবী একে অপরকে 2 বছর পর দেখতে পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু কাঞ্চনা দেবী কিছুতেই খুশি হতে পারে না। অহনা খুব ভালো মতোই বুঝতে পারে তার 2 ধনী বান্ধবীকে বাড়িতে আসতে দেখে তার শাশুড়ি মা মোটেই খুশি নয়। বৌমা, তুমি বরং এই চা দুটোই তোমার বান্ধবীদেরকে দিয়ে দাও, আমাদের জন্য না হয় তুমি পরে আরেকবার চা বানিয়ে দিও। এই, তুমি বেশি বকো না তো। বৌমা তো এই চা দুটো আমাদের জন্য বানিয়েছে, আর তুমি তো জানো দুধ চা ছাড়া আমি অন্য কোনো চা খেতে পারি না। যা দুধ ছিল বৌমা আমাদের জন্য চা বানিয়ে ফেলেছে। শোনো বৌমা, তুমি বরং তোমার 2 বান্ধবীকে লিকার চা বানিয়ে দাও। নিজের শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে অহনার ভীষণ পরিমাণে খারাপ লাগে। সে তার 2 বান্ধবীর সামনে খুবই লজ্জিত বোধ করে। না না কাকিমা, কোনো সমস্যা নেই। আসলে আমি আর রুহি কেউই চা খাই না। অনেকদিন হয়ে গেছে আমরা চা খাওয়া ছেড়ে দিয়েছি। তবে অহনা, তোর মনে আছে আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা 3 বান্ধবী প্রত্যেকদিন চায়ের দোকানে গিয়ে মাটির ভাঁড়ে করে চা খেতাম? আচ্ছা ছাড় এখন এসব কথা। আসলে কাকিমণি, আমরা আমাদের বান্ধবীর সঙ্গে গল্প করতে এসেছি। এই অহনা, চল আমাদেরকে তোর ঘরে নিয়ে চল। এই শুনে অহনা সঙ্গীতা এবং রুহিকে নিজের ঘরে নিয়ে যায়। সঙ্গীতা এবং রুহি অহনার ঘরে গিয়ে দেখে যে সেই ঘরে কোনো খাট, চেয়ার, সোফা বলতে কোনো আসবাবপত্র নেই। তাই অহনা তখনই মেঝেতে মাদুর পেতে বলে, আমার সত্যি খুবই খারাপ লাগছে। তোরা আমার বাড়িতে এসেছিস আর তোদেরকে মাদুর পেতে বসতে দিতে হচ্ছে। আমি জানি মেঝেতে বসতে হয়তো তোদের একটু অসুবিধা হতে পারে, তবুও বলছি একটু আমার জন্য ম্যানেজ করে নে প্লিজ। আরে বিয়ের পর তো দেখছি তুই আমাদেরকে একদমই পর করে দিয়েছিস। মেঝেতে বসতে আবার কিসের অসুবিধা? মেঝেতে বসে বরং আমরা 3 জনে আরো বেশি ভালো করে জমিয়ে গল্প করতে পারবো। কি রুহি, তাই তো? ঠিক তখনই সেখানে অহনার শাশুড়ি মা কাঞ্চনা দেবী এসে বলে, বৌমা, তোমার বান্ধবীকে মেঝেতে বসতে দিতে তোমার খুব লজ্জা করছে, তাই না? বিয়ের সময় তো যৌতুক হিসেবে বাপের বাড়ি থেকে একটা টাকাও নিয়ে আসতে পারোনি, ভিখারির মতো চলে এসেছো। আর নাইবা তোমার বাবা মা তোমাকে কোনো জিনিস দিতে পেরেছে? তোমার বাবা মা যদি খাট, আলমারি আর অন্যান্য আসবাবপত্র দিত তাহলে এতদিনে তো তোমার ঘরটা সাজানো গোছানো থাকতো। যতদিন না তোমার বাবা মা তোমাকে খাট, আলমারি দিচ্ছে ততদিন কিন্তু আমিও খোকাকে কিছু কিনতে দেব না। হ্যাঁ, আচ্ছা একটু তুমি আমার সঙ্গে বাইরে চলো তো। এই বলে কাঞ্চনা দেবী তার বৌমাকে ঘরের বাইরে একটা সাইডে নিয়ে যায়। তুমি নিশ্চয়ই তোমার বড়লোক বান্ধবীকে আমাদের বাড়িতে ডেকেছো, তাই না? আর এখন তুমি নাটক করছো যেন ওরা নিজে থেকেই আমাদের বাড়িতে এসেছে। কি দরকার ছিল তোমার বড়লোক বান্ধবীদের বাড়িতে ডাকার? এখন ওদেরকে খাওয়ানোর জন্য শুধু শুধু মাছ মাংস কিনতে হবে।
কতগুলো টাকা খরচা হবে বলো তো? তাই বলছি শোনো, তাড়াতাড়ি ওদেরকে বাড়ি থেকে বিদায় করো। দুপুরের আগে যেন ওরা বাড়ি চলে যায়, তাহলে ওদের জন্য আর রান্না বান্না করতে হবে না। মা, আপনি একটু আস্তে বলুন, ওরা তো শুনতে পেয়ে যাবে। আর আপনি এরকম করে বলবেন না। ওরা প্রথমবারের মতো আমার শ্বশুর বাড়িতে এসেছে, আর আমি কি না খাইয়ে এই গরমের মধ্যে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে পারি বলুন? হ্যাঁ, পাঠিয়ে দিতে হবে, কিছু করার নেই। তোমার বান্ধবীরা নামেই বড়লোক, প্রথমবার তোমার শ্বশুর বাড়িতে এলো, খালি হাতে কিভাবে এলো ওরা? ভালো ভালো মিষ্টি উপহার কিছু অন্তত নিয়ে আসতে পারতো। কাঞ্চনা দেবী খুবই চিৎকার করে কথাগুলো বলায় সঙ্গীতা এবং রুহি স্পষ্টভাবে তার কথাগুলো শুনতে পায়। তাই তখনই তারা সেখানে এসে বলে, কাকিমণি, আপনি শুধু শুধু আমাদের জন্য একদম চিন্তা করবেন না। আসলে আমরা অনলাইনে খাবার অর্ডার করে দিয়েছি, আমাদের সবার জন্যই। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করব। ভেবেছিলাম আসার পথে আপনাদের জন্য কিছু কিনে নিয়ে আসব, কিন্তু বাইরে এত গরম, সব দোকানপত্র বন্ধ ছিল। তাই ভাবলাম আমাদের সবার জন্য বাইরে থেকে কিছু ভালো ভালো খাবার অর্ডার করি। হ্যাঁ, একদম। আর এতে করে আমাদের বান্ধবীকেও শুধু শুধু আমাদের জন্য এই গরমের মধ্যে রান্না করতে হবে না। আর আমরা তো এখানে বেশিক্ষণ থাকবো না। অহনাকে রান্না বান্না করতে না হলে আমরা তাহলে বেশিক্ষণ ধরে গল্প করতে পারবো। অনলাইনে তারা দুই বান্ধবী খাবার অর্ডার করেছে শুনে কাঞ্চনা দেবী প্রচন্ড খুশি হয়। সে মনে মনে ভাবে, এই তো এতক্ষণে এরা কাজের কাজ করেছে, আজকে তাহলে বড় রেস্টুরেন্টের দামি দামি খাবার খেতে পারবো। আমার কতদিনের ইচ্ছে ছিল বড় রেস্টুরেন্টের খাবার খাবো। ভাগ্যিস বৌমার দুই ধনী বান্ধবী আমার বাড়িতে এসেছে। এরা এসে আমার তো বড় লাভ হচ্ছে। এদেরকে যতটা খারাপ ভেবেছিলাম, এরা তো ততটা খারাপ নয়। তোরাও না শুধু শুধু কেন যে খাবার অর্ডার করতে গেলি? তোদের জন্য কি কি রান্না করব আমি আর আমার শাশুড়ি মা সেটাই আলোচনা করছিলাম। তোরা দুজনে একই রকম থেকে গেলি, একটু চেঞ্জ হলি না তোরা। কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি বয় তাদের বাড়িতে এসে বিভিন্ন রকমের দামি দামি বড়লোকি খাবার দিয়ে চলে যায়। কাঞ্চনা দেবী সেই বড়লোকি খাবার আগে কখনো চোখেও দেখেনি, আর সেই জন্য সে প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায়। তাই খাবার আসা মাত্রই সে যেন খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। সেদিন সে মন ভরে অনেক অনেক খাবার খায়। খাওয়া দাওয়া শেষ করে অহনা তার দুই বান্ধবীকে নিয়ে আবার নিজের ঘরে চলে যায়। অহনার সঙ্গে কথা বলে তারা দুজনে বুঝতে পারে বিয়েতে অহনার বাবা মা যৌতুকে তেমন কিছু দিতে না পারায় তার শাশুড়ি মা সবসময় অহনাকে কথা শোনায় এবং তার উপর অত্যাচার করে। অহনার দুঃখের কাহিনী শুনে সঙ্গীতা এবং রুহি দুজনেরই মন খারাপ হয়ে যায়। দেখ অহনা, তুই যে শুধু আমাদের কাছের বন্ধু তা নয়, তুই আমাদের বোনের মতো। তুই তো জানিস আমরা দুজনে তোকে কতটা ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে আমাদের বন্ধুত্ব। তোকে শ্বশুর বাড়িতে এভাবে কষ্ট পেতে দেখে আমাদের সত্যি খুবই খারাপ লাগছে। দেখ, তোকে আমরা কোনোভাবে অপমান করার চেষ্টা করছি না, কারণ তুই আমাদের খুবই ভালো মতোই জানিস। তোর চোখে জল দেখলে আমাদের চোখে জল চলে আসে। আসলে আমরা সবটাই বুঝতে পারছি। কাকু কাকিমা তোর বিয়েতে সেরকম ভাবে কিছু দিতে পারিনি বলে তোর শাশুড়ি মা সবসময় তোর উপর অত্যাচার করে। আমরা দুজনে তোকে একটু সাহায্য করতে চাই। তোর ঘরে তো সেরকম কোনো আসবাবপত্র, খাট আলমারি কিছু নেই, তাই আমরা দুই বান্ধবী তোকে কিছু টাকা দেব। তুই তোর ঘরের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র কিনে নিবি। দেখ, আমরা তোর বোনের মতো, আশা করছি তুই আমাদের কথা রাখবি। না রে, তোরা কি পাগল নাকি? আমি তোদের কাছ থেকে টাকা নিয়ে খাট আলমারি কিনবো? বিয়ের আগে তোরা আমাকে অনেক সাহায্য করেছিস। এমনকি শুধুমাত্র তোরা আমার পাশে ছিলিস বলেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছি। তোরা দুজনে মিলেই আমার পড়াশোনার সব খরচ বহন করেছিস। এমনিতেই আমি তোদের কাছে অনেক কৃতজ্ঞ। তোরা আমাকে আর দয়া করে ঋণী করিস না। কাঞ্চনা দেবী জানালার বাইরে থেকে তার বৌমার কথা শুনে খুবই রেগে যায়। আরে শয়তান মেয়ে, আমার বৌমাটা এত মাথা মোটা কেন কি জানি। এত বড় লোক দুটো বান্ধবী পেয়েছে, কোথায় ওদের ঘাড় মোটকে টাকা পয়সা আদায় করবে তা নয়, ভালো মানুষ সাজতে যাচ্ছে। না না, আমাকেই কিছু একটা করতে হবে। এই বলে কাঞ্চনা দেবী তখনই হঠাৎ করে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। আরে বৌমা, তোমার বান্ধবীরা যখন ভালোবেসে তোমাকে কিছু দিতে চাইছে, তখন তুমি শুধু শুধু না করছো কেন? তুমি এত ভালো বোনের মতো দুটো বান্ধবী পেয়েছো, তোমার তো ভাগ্য ভালো। তাছাড়া ওরা ভালোবেসে তোমাকে কিছু দিতে চাইছে, সেটা তুমি যদি অস্বীকার করো, এই মেয়ে দুটো তো কষ্ট পাবে, তাই না? আর এই যে তোমাদেরকে বলছি, তোমরা দুজনে সত্যিই খুবই ভালো। আমার বৌমার কষ্টটা তোমরা বুঝতে পেরেছো। আসলে তোমাদের বান্ধবীর ঘরে খাট আলমারি সোফা কিছু নেই বলে তোমাদের বান্ধবীকে খুব কষ্ট করেই থাকতে হয়। হ্যাঁ কাকিমা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আসলে অহনা প্রথম থেকে এরকম, ও কিছুই নিতে চায় না। তবে আপনার যে এটাতে কোনো আপত্তি নেই, এই দেখে আমরা খুশি হলাম। দেখলি তো অহনা, তোর শাশুড়ি মায়েরও এতে কোনো আপত্তি নেই। এই নে, এতে 2 লক্ষ টাকা আছে।
তোর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তুই কিনে নিবি। আর হ্যাঁ, তোর যখনই কোনো অসুবিধা হবে আমাদের কিন্তু অবশ্যই জানাবি, কেমন? অহনা কিছুতেই তার বান্ধবীর কাছ থেকে টাকা নিতে চায় না, কিন্তু কাঞ্চনা দেবী তখনই নির্লজ্জের মতো হাত বাড়িয়ে বলে, তোমরা টাকাটা বরং আমাকে দাও। আসলে আমার বৌমা বাইরে ঘাটে সেরকম বেরোয় না, তো যা কেনাকাটা করার সব আমিই কিনে দেব। আমি বেশ ভালো ভালো জিনিসপত্র কিনে আমার বৌমার ঘরটা একদম সাজিয়ে দেব। এই শুনে সঙ্গীতা কাঞ্চনা দেবীর হাতে 2 লক্ষ টাকা দিয়ে দেয়। সঙ্গীতা এবং রুহি দুজনে মনে মনে ভাবে এবার হয়তো অহনার উপর তার শাশুড়ি মা কোনো অত্যাচার করবে না, তাই তারা খুশি মনে নিজের নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে 2 লক্ষ টাকা পেয়ে কাঞ্চনা দেবী বেজায় খুশি, কিন্তু সেই টাকা দিয়ে সে তার বৌমাকে কোনো কিছু কিনে দেয় না, বরং সে নিজের জন্য দামি দামি জিনিসপত্র কেনে। এতে অহনার রাগ হলেও তার কিছু করার থাকে না। আর সেই সাথে 2 লক্ষ টাকা হাতে পেয়ে কাঞ্চনা দেবী প্রচন্ড পরিমাণে লোভী হয়ে ওঠে। সেই টাকা শেষ হতে না হতেই সে আবার সঙ্গীতা এবং রুহির কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা শুরু করে। একদিন কথায় কথায় কাঞ্চনা দেবী তার বৌমার কাছ থেকে সঙ্গীতার বাড়ির অ্যাড্রেস জেনে তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আর বলো না, আসলে আমার ছেলে খুব অসুস্থ। আমার ছেলেটা হসপিটালে ভর্তি আছে, আর আমার বৌমাও তো রাত দিন হসপিটালে পড়ে আছে। আমার ছেলেটাকে বাঁচানোর জন্য এখন 3 লক্ষ টাকা দরকার। দয়া করে আমাকে 3 লক্ষ টাকা দাও। আমার বৌমা এখানে আসতে পারেনি বলে আমাকে পাঠিয়েছে। আমি জানি তুমি নিশ্চয়ই তোমার বান্ধবীকে সাহায্য করবে। এই কথা শুনে সঙ্গীতা দ্বিতীয়বার কিছু না ভেবেই 3 লক্ষ টাকা কাঞ্চনা দেবীকে দিয়ে দেয়। আর এই দেখে কাঞ্চনা দেবী মনে মনে খুবই খুশি হয়। এভাবে কয়েক মাস পর পর কাঞ্চনা দেবী কখনো সঙ্গীতার বাড়িতে যায়, আবার কখনো রুহির বাড়িতে যায়, আর অহনার নাম করে মিথ্যা কথা বলে তাদের কাছ থেকে টাকা নিতে থাকে। এরকম বারে বারে তার টাকা নেওয়া দেখে সঙ্গীতা এবং রুহির মনে কেমন যেন খটকা লাগে। তাই তারা একদিন কোনো কিছু না বলেই আবার অহনার শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তারা দেখে যে অহনার উপর তার শাশুড়ি মা ঠিক আগের মতোই অত্যাচার করছে, আর অহনার ঘর সংসার ঠিক আগে যেরকম ছিল সেরকমই থাকে। অহনার জীবনে কোনো পরিবর্তন তারা দেখতে পায় না। আমরা ঠিকই ভেবেছিলাম আপনি এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলে আমাদের বান্ধবীর নাম করে আমাদের কাছ থেকে টাকা লুটেছেন। তবে আপনি যে আমাদের কাছ থেকে মিথ্যা কথা বলে বলে টাকা নিয়েছেন সেই জন্য নয়, আপনি আমাদের বান্ধবীর গায়ে হাত তুলেছেন, সেটার জন্য আমরা আপনাকে পুলিশে দেব। পুলিশের কথা শুনে কাঞ্চনা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম করব না, কিন্তু দয়া করে আমাকে পুলিশে দিও না তোমরা। বৌমা, তুমি তোমার বন্ধুদেরকে বলো না যাতে আমাকে ক্ষমা করে দেয়। শুনুন, আমরা কিন্তু আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আমরা যাই হয়ে যাক না কেন আমাদের বান্ধবীর চোখে কিন্তু জল দেখতে পারবো না। আর অহনা, আমি আমার বরের অফিসে মদনদার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। আশা করছি ওই চাকরিটা জয়েন করার পর তোদের সংসারে আর কোনো কষ্ট থাকবে না। এই শুনে অহনা খুবই খুশি হয়। অহনা হাত জোর করে তার 2 বান্ধবীর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করে। পরের মাস থেকে রাকেশ চাকরিটা জয়েন করে, আর তার মাসিক বেতন অনেক বেশি হওয়ায় 2-3 মাসের মধ্যেই তাদের পারিবারিক এবং আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটে। এখন অহনা তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করে। প্রিয়াঙ্কা তার মা এবং 2 দাদার সঙ্গে একটি শহরে থাকে। প্রিয়াঙ্কার বাবা যখন মারা যায় তখন প্রিয়াঙ্কা এবং তার দাদাদের বয়স যথাক্রমে ছিল 5 বছর, 11 বছর এবং 13 বছর। আর তারপর থেকে মীরা দেবী একা তার 3 ছেলে মেয়েকে মানুষ করেছে। মীরা দেবীর বড় ছেলে কুশল পড়াশোনা শেষ করে পাশের শহরেই চাকরি করে, আর ছোট ছেলে পলাশ এখনো চাকরির সন্ধান করছে। এমন অবস্থায় হঠাৎই প্রিয়াঙ্কার জন্য এক খুব ধনী পরিবারের সম্বন্ধ আসে। বড় ছেলেটা অন্য শহরে যাওয়ার পর বেশ কয়েক মাস টাকা পাঠালো, কিন্তু 2-3 মাস আগেই হঠাৎ সমস্ত টাকা পাঠানো বন্ধ করে দিল। এদিকে ছোট ছেলেটার চাকরি হচ্ছে না। আমার কাছে যা সম্বল আছে তা দিয়ে শাড়ি গহনা কেনার পরে ভালো করে বিয়ে দেওয়া তো সম্ভবই হবে না। আমি জানতাম তুমি এটাই বলবে। দাদাদের বিয়ে হয়নি, তার আগেই আমার বিয়ে হয়ে যাচ্ছে। আমি তো জানতাম তুমি কিপটিমি করবেই। তুই কিভাবে কথা বলছিস প্রিয়াঙ্কা? তুই কি জানিস না আমি যেটা বলছি সেটা কতটা সত্যি? আমি আর কারোর বিয়ের জন্য কোনো টাকা বাঁচিয়ে রাখতে চাইছি না, কিন্তু আমার কাছে সত্যি আর বেশি টাকা নেই। পলাশটা চাকরি পেলে তাও একটা ভাবনা চিন্তা করা যেত।
তার মানে তোমার ছেলেদের জন্য তোমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে আর এটা তুমি বসে বসে দেখবে, তাই তো? বেশ, আমি আর কিছু বলতে চাই না। আমার যখন এত বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে তখন কিন্তু আমি গরিবদের মতো বিয়ে করব না। আমার বিয়েও ধুমধাম করে দিতে হবে। আমাকে দামি লেহেঙ্গা কিনে দিতে হবে, সুন্দর দামি সোনার গহনা, আর বিয়েতে যা যা দরকারি সবকিছু কিনে দিতে হবে। প্রিয়াঙ্কা এভাবে তার মায়ের কাছে তার ইচ্ছার কথা জানাতে থাকে। মীরা দেবী অবাক হয়ে তার মেয়ের দিকে তাকিয়ে সমস্ত কথা শুনতে থাকে। সে ভাবে যে এতক্ষণ ধরে তার অভাবে থাকার কথাগুলো তার মেয়ের কান পর্যন্ত গেলেও মাথা বা মন পর্যন্ত পৌঁছায়নি। তারা মা মেয়ে কথা বলছে এমন সময় তাদের বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দে তারা দুজনেই উঠে দরজার সামনে যায়। সেখানে গিয়ে দরজা খুলেই তারা যেটা দেখতে পায় সেটার জন্য তারা কোনোদিনও প্রস্তুতি ছিল না। মীরা দেবী দেখে তার ছোট ছেলে পলাশ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। তুই এটা কি করলি পলাশ? তুই জানিস তো এখন তোর বোনের বিয়ে দিতে হবে। তুই চাকরি পেলি না এখনো, আর এসব না ভেবে তুই আমাদের সংসারে আরেকজনকে নিয়ে চলে এলি। তুই খাওয়াবি কি তোর বউকে? পুরো দোষটাই আমার। আমি ওকে বাধ্য করেছি। ওর সাথে আজকে আমার বিয়ে না হলে আমার বাবা অন্য কারোর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিত। তাই তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না বলে তুমি আমাদের সংসারটা নষ্ট করার আগে একবারও ভাবলে না? আমার বিয়েতে এমনিতেই কত খরচা, তার উপরে আরেকজনের খাওয়া খরচা জোগাড় করা তো অনেক বড় ব্যাপার। মীরা দেবী তার মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকে। যে মেয়ে একটু আগে স্বার্থপরের মতো শুধু নিজের বিয়ে নিয়ে ভাবছিল, এখন হঠাৎই সেই মেয়ে অন্যকে স্বার্থপর বলছে দেখে মীরা দেবীর বেশ অবাক লাগে। তোমরা এত চিন্তা করো না, আমি খুব শীঘ্রই একটা চাকরি জোগাড় করে নেব। আমি কথা দিচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। জোগাড় তো তোকে করতেই হবে, তা না হলে আমার বড়লোক শ্বশুর বাড়িতে কি করে বলবো আমার ছোট দাদা আমাকে কি দিয়েছে? তোমার বিয়ের লেহেঙ্গাটা আমি এনে দেব, আর বাকি যা যা খরচ হবে সবকিছুতেই আমরা একটু একটু করে ভাগ দেওয়ার চেষ্টা করব। তোমার বিয়ে খুব ধুমধাম করেই হবে, তুমি একদম চিন্তা করো না। নিজের স্বামীর এখনো কাজ জোগাড় হয়নি, নিজের ঘর বাড়ি ছেড়ে এভাবে পালিয়ে আমাদের বাড়িতে এসে উঠেছে, আর তারপরেও এত বড় বড় কথা। মা, তুমি একটু পরেই বড়দাকে ফোন করবে, ওকে আমাদের পরিবারের অবস্থা তো জানাতে হবে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। পলাশ এবং মাধুরীও নিজেদের ঘরে চলে যায়। এভাবে দেখতে দেখতে দু একদিন কাটে। এদিকে পলাশ হন্যে হয়ে কাজের জোগাড় করতে থাকে, অন্যদিকে তার স্ত্রী তার শ্বশুরবাড়ির সবার মন জয় করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে থাকে। মীরা দেবী কখনো তার ছোট বৌমার প্রতি অসন্তুষ্ট না হলেও প্রিয়াঙ্কা তার বৌদির সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করে। সে তার বৌদিকে বারবার বুঝিয়ে দেয় যে এই বাড়িতে সে এসেছে বলেই তার বিয়েতে সমস্যা হলেও হতে পারে। সারাদিন শুধু ঘর মুছে আর বাসন মেজে আমাদের মন ভোলাতে পারবে না, ঠিক আছে? তুমি বলেছিলে আমার বিয়েতে তুমি লেহেঙ্গাটা দেবে, সেটা মনে থাকে যেন। হ্যাঁ, আমার মনে থাকবে। তুমি কেমন লেহেঙ্গা চাও আমাকে বলো, তোমার বিয়ের আগে যেভাবেই হোক সেরকমই লেহেঙ্গার ব্যবস্থা আমি ঠিক করে দেব। আমাদের শহরের সবচেয়ে বড় লেহেঙ্গার দোকান যেটা আছে না, ওই মাধুরী ফ্যাশন, ওখান থেকে আমার লেহেঙ্গাটা চাই। তোমার নামও তো ওই দোকানের সঙ্গেই মেলে, দেখো নাম বললে ডিসকাউন্ট পাও কিনা। আমি চেষ্টা করব ওখান থেকে একটা লেহেঙ্গা তোমাকে এনে দেওয়ার, তুমি একদম চিন্তা করো না। ডিসকাউন্ট দিক আর নাই দিক, আমি তোমাকে ওখান থেকেই লেহেঙ্গা এনে দেব। লোক ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এমনটা আমি আগে শুনেছিলাম, কিন্তু নিজের চোখে এরকম কাউকে করতে কখনো দেখিনি। তবে আজকে আমি দেখে নিলাম। আমার লেহেঙ্গার কথা পরে ভাববে, আগে নিজের একটা নতুন শাড়ি কেনার কথা চিন্তা করো। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। যে কোনো সাধারণ মানুষের প্রিয়াঙ্কার এই তীক্ষ্ণ কথায় কষ্ট হওয়ারই কথা, কিন্তু মাধুরী সমস্তটা মুখ বুঝে সহ্য করে। এরই মধ্যে মীরা দেবী তার বড় ছেলে কুশলকে ফোন করে প্রিয়াঙ্কার বিয়ের সমস্ত খরচের কথা জানায় এবং এটাও জানায় যে তার ছোট ছেলে পলাশ তাদের কাউকে না জানিয়ে বিয়ে করে চলে এসেছে। সমস্ত কথা শুনে কুশল বড্ড অবাক হয়। সে তার মায়ের সঙ্গে কথা বলে ফোনটা রেখে ঘর থেকে বেরোবে, এমন সময় তার স্ত্রী নন্দিনী তাকে আটকায়। ব্যাংকে যাচ্ছ তাই না? এই কারণেই আমি এতদিন তোমার মায়ের ফোন আমি তোমাকে ধরতে দিইনি। ফোন আসলেই হয় কেটে দিয়েছি, আর না হলে সাইলেন্ট করে দিয়েছি। আমি তো জানি ওরা ফোন করেছে মানে টাকাই চাইবে। ওরা আমার নিজের বাড়ির লোক, আমার মা, আমার ভাই আর আমার বোন, ওদের জন্যই আমি রোজগার করা শুরু করেছি। আর এই রোজগারের টাকা আমি ওদের দিয়ে সাহায্য করবো না? তোমার ভাইও তো চাকরি করে সংসার দেখতে পারে, সব দায়িত্ব তোমার উপরেই কেন থাকবে? বড় ছেলে বলে কি তোমার নিজের আলাদা করে জীবন থাকতে পারে না? ভাই বিয়ে করেছে, এখনো চাকরি জোগাড় করতে পারিনি তো। আর প্রিয়াঙ্কার বিয়ের জন্য তো আমাদের খরচা করতে হবে নাকি? আমি ওদের বড় দাদা তো। বাহ বাহ, তাহলে তো ভালোই। সব টাকা ভাই বোনের পেছনেই উড়িয়ে দাও। তোমার ছোট ভাই তোমার বোনকে বিয়েতে কি দেবে জেনেছো? আদৌ কিছু দেওয়ার মতো মুরদ আছে?
ভাইয়ের বউ লেহেঙ্গা দেবে বলেছে? লেহেঙ্গার দামও তো কম হয় না। ওরা ওদের সামর্থ্য মতো যেটা পারবে সেটাই তো বলেছে। তোমার ভাইয়ের বউ তো ভীষণ চালাক, সুযোগ বুঝে আগে সব থেকে সস্তা জিনিসটা নিজে দেবে বলেছে। আর তুমি ব্যাংকে যাচ্ছিলে গহনা কেনার টাকা তুলতে, তুমিও বাড়িতে জানিয়ে দাও তুমি লেহেঙ্গা দেবে, আর কিছু দিতে হবে না তোমাকে। কুশল ফোনটা রেখে দেওয়ার পরে সে একবারও তাকিয়ে দেখেনি যে ফোনটা আদতেই সে কেটেছে কিনা। তাই তার অজান্তেই তার এই শহরে এসে লুকিয়ে বিয়ে করার কথা এবং তার স্ত্রীর এই ব্যবহার ফোনের ওপার থেকে সবাই জানতে পেরে যায়। প্রিয়াঙ্কা প্রচন্ড মর্মাহত হয়। সে আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। প্রিয়াঙ্কার বিয়ের দিন এগিয়ে আসে। মীরা দেবী নিজের জমানো টাকা দিয়ে বিয়ের বন্দোবস্ত কিছুটা করে উঠতে পারলেও মাধুরী এখনো তার কথা মতো প্রিয়াঙ্কাকে লেহেঙ্গা কিনে দিতে পারে না। ওখানে আমি কিভাবে যাব বলো তো? তোমার বোন ওখান থেকে লেহেঙ্গা নেবে বলেছে। আমি ওখানে গেলে শুধু শুধু একটা বাজে ঝামেলা হবে। তোমার কাছে এত দাম দিয়ে লেহেঙ্গা কেনার মতো টাকা আছে? যদি থাকে তাহলে আমি অন্য কাউকে দিয়ে দোকানে পাঠিয়ে লেহেঙ্গা কিনে আনতে পারি। টাকা তো আছে, কিন্তু আমি চাই তুমি আগে চাকরিটা পাও, তবে আমি লেহেঙ্গাটা কিনবো। তা না হলে লোকে সন্দেহ করবে। আর অন্য কাউকে দোকানে পাঠিয়ে আমি নিজের একমাত্র ননদের বিয়ের লেহেঙ্গা কিনবো? আমি নিজে পছন্দ করে কিনতে পারবো না, এটা হয়? বোনের বিয়ের আগে যদি আমি চাকরি না পাই তাহলে তুমি কি ওর জন্য লেহেঙ্গা কিনবে না? তুমি কিন্তু নিজে বড় মুখ করে কথা দিয়েছিলে তোর বিয়ের লেহেঙ্গাটা তুমি দেবে। তুমি ভাবো তুমি কি করবে? আমার যা ভাবার ভাবা হয়ে গেছে। আমি জানি আমাকে কি করতে হবে। তুমি শুধু একটা চাকরি জোগাড় করো প্লিজ, যে কোনো একটা চাকরি। এখনো প্রিয়াঙ্কার বিয়ের জন্য হাতে তো 1 মাস টাইম আছে। এভাবে তারা স্বামী স্ত্রী দুজনে নানান রকম কথা বলতে থাকে। দেখতে দেখতে আরো 2 সপ্তাহ মতো কেটে যায়। হঠাৎই মীরা দেবীর বাড়িতে তার বড় ছেলে কুশল এবং তার বউ নন্দিনী এসে উপস্থিত হয়। সেই দিন সেখানে নন্দিনী বা পলাশ কেউই ছিল না। নন্দিনীকে দেখে তার মা বোন তেমন একটা চমকে যায়নি। এই ঘটনাতে কুশল ভীষণ পরিমাণে অবাক হয়। পরে তার মা বোনের সঙ্গে কথা বলে সে জানতে পারে সেদিন ফোনের উপরে হওয়া সমস্ত কথাই তারা শুনতে পেয়েছিল। জেনে যখন গেছেন তাহলে তো আর অসুবিধার কিছু নেই। তাহলে তো এটা ধরেই নেওয়া যায় যে আমরা এখানে এসে খুব একটা ভুল করিনি। আর নন্দিনী প্রিয়াঙ্কার জন্য একটা খুব সুন্দর লেহেঙ্গা কিনে এনেছে। বড় বৌদি বলে কথা, সব থেকে দরকারি জিনিসটা তো ওরই দেওয়া উচিত, তাই না? কই নন্দিনী লেহেঙ্গাটা বের করো তো। কিছু বের করতে হবে না, এই লেহেঙ্গাটা আমি পরতে পারবো না। ছোট বৌদি আমাদের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাকে কথা দিয়েছে ও আমার জন্য লেহেঙ্গা কিনে আনবে, আমি ওটাই পরবো। ও কি কাজ করে? ও তো দূর, ওর স্বামীও তো কোনো কাজ করে না। ও তোমাকে কি করে তোমার বিয়ের লেহেঙ্গা এনে দেবে শুনি? একটা বিয়ের লেহেঙ্গার কত দাম তার কোনো ধারণা আছে ওর? আমার বড়দা ব্যাংকে কয়েক লাখ টাকা জমিয়ে আমাকে 10,000 টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিনে দিচ্ছে। আর আমার ছোটদা আর বৌদি কিছু রোজগার না করে তাদের সমস্ত সম্বল দিয়ে আমাকে একটা লেহেঙ্গা কিনে দিচ্ছে। এবার তোমরাই বিচার করো কোনটা বেশি দামি। বাবা, যার প্রশংসায় এমন পঞ্চমুখ হচ্ছ সেই মহামানবী কোথায় শুনি? সে তোমাদেরকে বাড়িতে একা রেখে ঘুরতে বেরিয়ে গেছে। তাদের কথা শেষ হওয়ার আগেই মাধুরী সেখানে চলে আসে। তার মুখে চোখে আনন্দ এবং হাসি দেখে মীরা দেবী এবং তার মেয়ে দুজনেই বুঝতে পারে কিছু একটা ভালো খবর আছে। তাই তারা মাধবীর কথা বলার অপেক্ষা করতে থাকে। তোমার দাদার চাকরিটা হয়ে গেছে প্রিয়াঙ্কা, অনেক ভালো জায়গায় চাকরি হয়েছে। মাসে 50,000 টাকা মাহিনা। এই মাস তো অর্ধেক হয়ে গেছে, তাই আজকে ওকে 25,000 টাকা দেওয়া হয়েছে। ও কাল থেকেই কাজ শুরু করে দেবে। তোমার দাদার মাহিনা সেই টাকা দিয়েই আমরা তোমার বিয়ের লেহেঙ্গাটা কিনে এনেছি। মাধুরীর কথা শুনে মীরা দেবীর চোখে জল চলে আসে। প্রিয়াঙ্কাও প্রচন্ড আনন্দ পায়। তাদের বাড়ির মধ্যে হঠাৎ করেই যেন একটা খুশির হাওয়া খেলে যায়। মাধুরী এতক্ষণ পরে নন্দিনীকে দেখতে পায়। নন্দিনীর দিকে মাধুরীর চোখ পড়তেই সে দেখে নন্দিনী জুলু জুলু চোখ নিয়ে হা করে এক দৃষ্টিতে মাধুরীর দিকেই তাকিয়ে আছে। এই দেখে মাধুরীর খুবই অবাক লাগে। সে বুঝতে পারে না নন্দিনী তাকে এভাবে দেখছে কেন। তুমি আমাকে এভাবে দেখছো কেন? আমার বড্ড অদ্ভুত লাগছে, বিশ্বাস করো। আপনি আমাকে ভুলে গেলেন ম্যাডাম? আমি 1 মাস টানা আপনার সাথে কাজ করেছি। আপনার সাথে কত সেলফি তুলেছি, আমার কাছে এখনো আছে, দেখাবো? নন্দিনী মাধুরীকে এভাবে ম্যাডাম ম্যাডাম বলছে দেখে সবাই ভীষণ অবাক হয়। নন্দিনীর ফোনে মাধুরী এবং তার ছবি দেখে তারা কিছুই বুঝতে পারে না। প্রিয়াঙ্কা নন্দিনীর কাছে জানতে চায় সে মাধুরীকে কিভাবে চেনে। এই শহরের সবথেকে বড় লেহেঙ্গার দোকান মাধুরী ফ্যাশনের একমাত্র মালকিন তোমার ছোট বৌদি। আমি জানি না কোন পরিস্থিতিতে কিভাবে ওইখানে বিয়ে করে এসেছে, তবে আমি এটুকু জানি ওর বানানো লেহেঙ্গা বিদেশেও ফেমাস। এমনকি আমাদের শহরে মাধুরী ফ্যাশনের যে ব্রাঞ্চটা আছে সেখান থেকে আমি তোমার বিয়ের লেহেঙ্গাটা কিনেছি, কারণ আমি জানি মাধুরী ছাড়া বিয়ের লেহেঙ্গা আর কেউ ভালো বানাতে পারে না।
এই সমস্ত কথা শুনে সবাই হা হয়ে যায়। প্রিয়াঙ্কা বুঝে উঠতে পারে না সে কি বলবে। সবাই মাধুরীর দিকে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি একজন বেকার যুবকের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছি শুনে আমার বাবা জোর করে বিদেশে থাকা একজন ব্যবসায়ীর সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছিল। সেই কারণে আমি বাড়ি থেকে পালিয়ে পলাশকে বিয়ে করেছি। আমি বাবাকে ছোট থেকেই ভীষণ ভয় করি, তাই বাবার সামনে দাঁড়িয়ে তর্ক বা ঝগড়া করে নিজের মতামত আমি রাখতে পারিনি। এত বিখ্যাত আর এত অর্থশালী হওয়ার পরেও আমি বাবার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। আজকেও ছদ্মবেশী দোকানে গিয়ে আমি প্রিয়াঙ্কার জন্য লেহেঙ্গাটি কিনে এনেছি। এই সমস্ত কথা শুনে সকলে ভীষণ অবাক হয়। প্রিয়াঙ্কা তার নিজের করা সমস্ত খারাপ ব্যবহারের জন্য তার ছোট বৌদির কাছে ক্ষমা চায়। দেখতে দেখতে প্রিয়াঙ্কার বিয়ের দিন এগিয়ে আসে। সে তার দুই বৌদিকে খুশি রাখবে ভেবে দিনের বেলা নন্দিনীর দেওয়া লেহেঙ্গা এবং রাত্রিবেলা মাধুরীর দেওয়া লেহেঙ্গা দুটো পরে। কিছুদিন পর মাধুরী তার বাবার কাছে গিয়ে পলাশের কাজ পাওয়ার কথাটাও জানায়। তার বাবা আর তাদের বিয়েতে কোনো রকমের আপত্তি করে না। এভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে থাকে।